আসসালামু আলাইকুম দর্শক, গুড ইভিনিং। সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করে আসছি এবং অনুষ্ঠানে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করছেন এবং সেসব প্রশ্নের আমরা উত্তর দিচ্ছি। আমরা ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, অ্যাসাইলাম এবং বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করি, আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আমরা আশা করি যে আপনারা সবসময় এ থেকে উপকৃত হয়ে থাকেন, বিকজ আপনারা সবসময় আমাদেরকে প্রশ্ন করেন এবং আমাদের সাথেই থাকেন। আর আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা আমাদের প্রায়োরিটি। আর দর্শক, আপনারা যদি কিছু আমাদেরকে জানতে চান বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, টিভি স্ক্রিনের পর্দায় আপনারা একটা নাম্বার দেখতে পাবেন এবং সেই নাম্বারে প্রশ্ন করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আশা করি আপনাদের প্রশ্নের জবাব পাবেন। আর আপনাদের প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুপরিচিত যুক্তরাজ্যের একজন স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন। আপনারা সবাই জানেন যে ব্যারিস্টার মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার, যিনি ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে সরাসরি এবং টিভির পর্দায় আপনাদেরকে আইনি সেবা দিয়ে আসছেন। এখন আমি চলে যাব ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি কেমন আছেন? গুড ইভিনিং, আমি ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন, জানতে পেরেছেন আপনাদের প্রিয় প্রেজেন্টার ব্যারিস্টার সাইমা থেকে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার যে কোনো আইনি সমস্যা নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতেন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, যে ন্যাশনালিটি ল এবং এর মধ্যে আপনারা জানেন সেটেলমেন্ট, সিটিজেনশিপ, অ্যাসাইলাম তো আছেই, মানবাধিকার অর্থাৎ হিউম্যান রাইটস, সব কিছুই আছে এই ইমিগ্রেশনের মধ্যে। যে আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, অন্যান্য আইনের বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। বিশেষ করে অবশ্যই আমরা অগ্রাধিকার দিই ইমিগ্রেশন, কারণ এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা ঘরেই কিন্তু কোনো না কোনো কেউ সমস্যার মধ্যে আছেন, কিংবা কেউ জানতে চান, কেউ কাউকে হেল্প করতে চান, কেউ কাউকে দেশ থেকে আনতে চান, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা সবাই প্রশ্ন করবেন। অবশ্যই আমরা কিছু আপডেট নিয়ে আলোচনা করব। আমরা কিছু মাঝে মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আপডেট নিয়ে আলোচনা করেছেন গত অনুষ্ঠানগুলোতে, উনি আজকেও করবেন একই ধারাবাহিকতায়। তবে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, টিভি স্ক্রিনে আপনারা নাম্বারটি দেখবেন, তাও আমি আপনাদের সুবিধার জন্য নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, 0203-515-5788। আমি আবারও বলছি 0203-515-5788। এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন, লিগাল অ্যাডভাইস যেটা আপনারা চান, সরাসরি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের সাথে কথা বলে আপনারা জানতে পারবেন। আমি আবার স্যারের কাছে যাচ্ছি। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আপডেট নিয়ে বিশেষ করে গত অনুষ্ঠানে আপনি আলোচনা করেছিলেন। এর মধ্যে গত সপ্তাহে আমরা যেটাতে বেশি গুরুত্ব দিয়েছি বা অগ্রাধিকার দিয়েছি সেটা হচ্ছে সেটেলমেন্ট। তো এই বিষয়ে আমাদের দর্শকদের জন্য, যারা আজকে জয়েন করলেন, তাদের জন্য যদি আপনি একটু ব্রিফলি যদি সেই আলোচনাটুকু আবার করতেন। থ্যাংক ইউ সাইমা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রিসেন্ট সেটেলমেন্ট রুল নিয়ে, যেটা গভর্নমেন্ট করতে চাচ্ছেন। এর আগে আমরা আলোচনা করেছিলাম অ্যাসাইলামটা নিয়ে, অ্যাসাইলামের কিছু সেটেলমেন্টের ব্যাপারে পলিসি কথা বলা হয়েছে। তো এই প্রথমত কথা হচ্ছে, এই গভর্নমেন্ট যেটা করতে চেয়েছেন সেইটা আমরা আপনাদেরকে ব্রিফ করেছি, এবং সারমর্ম হচ্ছে রিফিউজি স্ট্যাটাস কিংবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন পাওয়ার পরে জানেন যে 5 বছর লাগে পার্মানেন্ট হতে। গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 20 বছর করতে, শুধু 5 বছর নয়, 20 বছর করতে। তারা বলছেন যে এটা করা হলে যে অ্যাসাইলাম সিকার, নেট মাইগ্রেশনের সংখ্যা কমে যাবে। উদ্দেশ্য যাই থাকুক না কেন, এটার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক 2.5 বছর পর পর তারা যখন এক্সটেনশন করবেন, ভিসা বাড়াবেন, তখন কিন্তু প্রতিবারে রিভিউ হবে। এই 20 বছর পর্যন্ত রিভিউ হতে থাকবে। রিভিউ হবে, অর্থাৎ রিভিউর মাধ্যমে তারা দেখবে যে দেশে এখনও অসুবিধা আছে কিনা। যেমন মনে করেন ইউক্রেন কিংবা আফগানিস্তান, সেখানে, অথবা বাংলাদেশ থেকে
রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে অথবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিন্তু ওই দেশের অবস্থা দেখা গেলো 2 বছর পরে স্বাভাবিক হয়ে গেছে, সেখানে আর কোনো সমস্যা নাই। তখন তারা বলবে ঠিক আছে, তোমাকে আমরা আর বাড়াবো না, কারণ তোমার দেশে এখন চলে যেতে সমস্যা নেই। এটা হচ্ছে মূল কথা। আরেকটা কি, এর মধ্যে যদি কেউ স্কিল ওয়ার্কার ভিসায় যেতে পারে কিংবা অন্যান্য কোনো ভিসায় যদি তারা মানে ট্রান্সফার হতে পারে, সুইচিং হতে পারে, যেমন কেউ গ্লোবাল ট্যালেন্ট ভিসায় যেতে পারে, কেউ স্কিল ওয়ার্কার ভিসায় যেতে পারে, অথবা কেউ স্টুডেন্ট ভিসায়ও যেতে পারবে, স্টুডেন্টও হতে পারবে। এরপরে তারা প্রয়োজনে স্কিল ওয়ার্কার কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে যেতে পারবে। তখন তারা নতুন ক্যাটাগরিতে পড়ে যাবে। তখন ওই ক্যাটাগরিতে 5 বছর, 3 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর যেটা সময় লাগে সেই অনুযায়ী তারা করতে পারবে। অর্থাৎ রিফিউজি থেকে 20 বছর লাগতো পার্মানেন্ট সেটেল হতে, কিন্তু ওখানে সুইচিং করার কারণে তাদের টাইমটা তখন পার্মানেন্ট হওয়ার জন্য, সেটেল করার জন্য, অর্থাৎ আপনারা সবাই বলেন যে ILR, ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য, তখন টাইমটা কমে যাবে। তখন ওগুলিতে কী কী নিয়ম আসছে স্কিল ওয়ার্কার এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। কিন্তু অ্যাসাইলাম সিকারদের জন্য কিংবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, হিউম্যান রাইটসের আন্ডারে, প্রাইভেট রাইটের আন্ডারে যারা, তাদের কথা বলছি না, যাদেরকে অ্যাসাইলাম দেওয়া হয় না তাদেরকে অনেক সময় হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দেওয়া হয়। যেমন মনে করেন কেউ বলল বাংলাদেশে তার ঝুঁকি আছে, কেন? তার বিরুদ্ধে একটা মামলা আছে, যে মামলায় তাকে আসামি করা হয়েছে সেটা মার্ডার কেস। সেই মার্ডার কেসে তার হতে পারে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। এখন সেখানে হোম অফিস অথবা কোর্টে গিয়ে দেখা গেল তার রিফিউজি স্ট্যাটাস তারা দিল না, তার রাজনৈতিক বিষয়গুলোকে তারা মেনে নিল না, কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা আছে, এটা তারা স্বীকার করলো। তখন এই মামলার উনি সাজা হলে তখন বাংলাদেশের আইনে সর্বোচ্চ সাজা মনে করেন মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। তখন তার লাইফটা রিস্ক হয়ে যাবে। যেমন মৃত্যুদণ্ড যদি হয় সেটা তো এই দেশের সরকারে আবার সেটা গ্রহণ করে না। এইসব দেশগুলোতে তখন তারা এটাকে মানবাধিকারের লঙ্ঘন মনে করে এবং সেই জন্য তারা সেখানে পাঠাতে চায় না। তখন তাকে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দেওয়া হয়, মানবিক একটা প্রোটেকশন দেওয়া হয়। সেটাও কিন্তু রিফিউজি স্ট্যাটাসের মতোই সেম অধিকার, এবং সেখানে 5 বছর পর পার্মানেন্ট হওয়ার সেটা নিয়মটা। তো কাজেই আরেকটা হচ্ছে হিউম্যান রাইটস, যেটা প্রাইভেট লাইফের ভিত্তিতে ওর ফ্যামিলি আছে কিংবা বাচ্চা আছে কিংবা এখানে তিনি অনেক বছর থাকছেন, তিনি আর দেশে যেতে পারছেন না, সেই জন্য যে প্রাইভেট রুটে দেওয়া হয় সেই রুটে কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু পার্থক্য আছে, এটা আমি বলে দিলাম। জি, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে আমাদের দর্শকদের। ধন্যবাদ, আপনাকে বিস্তারিত আলোচনা করলেন। আশা করি দর্শকরা যাদের মনে এটা নিয়ে প্রশ্ন আছে বা প্রশ্ন করতে চাচ্ছেন তারা উপকৃত হয়েছেন, জানতে পেরেছেন। তো আমাদের দর্শকদের কাছ থেকে আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি এ নিয়ে, সেগুলো আমি ধীরে ধীরে ধাপে ধাপে বলবো। আপনি সেটেলমেন্টের ক্রাইটেরিয়া নিয়ে গত অনুষ্ঠানেও কিছু আলোচনা করেছিলেন, এ নিয়েও দর্শকরা একটু জানতে চাচ্ছে, যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন। নতুন সেটেলমেন্টের, জি, নতুন সেটেলমেন্টের প্রথমত মনে রাখতে হবে নতুন সেটেলমেন্টের জন্য যেগুলো বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সিপ 10 বছর করা হবে 5 বছরের জায়গায়, এইটা কিন্তু প্রস্তাব, দিস ইজ প্রপোজাল, নট ইয়েট রুল, অর্থাৎ ইট হ্যাজ নট বিন মেড রুল ইয়েট। কাজেই যতক্ষণ পর্যন্ত এটা আইনটা আসছে না ততক্ষণ পর্যন্ত এটা কার্যকর হচ্ছে না। এবং নতুন আইনই বলে দেবে এটা কি ওই মুহূর্তে থেকে কার্যকর হবে না আগে থেকে পেছনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এটাকে কার্যকর করা হবে, নাকি ভবিষ্যতে কোনো তারিখ থেকে কোন কোন ধাপে এটা যাবে, কোন বিষয়টা, সেটা এখন প্রস্তাবে আছে। এখন প্রস্তাবে কি বলা হয়েছে, গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, সারমর্ম হচ্ছে 10 বছর হচ্ছে বেস লাইন। তারা বলছে যে সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট ইজ নট এ রাইট, অধিকার নয়, ইজ এ প্রিভিলেজ, এটা সুযোগ। কাজে এইটা পাওয়ার জন্য আপনাকে এই দেশে কন্ট্রিবিউশন করতে হবে বিভিন্নভাবে, আপনাকে ইন্টিগ্রেশন হতে হবে, আপনাকে ক্লিন ক্যারেক্টার হতে হবে, এবং আপনার যে 10 বছর আপনি থাকবেন সেইটা আপনাকে ক্লিন হতে হবে। সেখানে কোনো ইলিগাল কোনো ধরনের রবার স্টেইং এগুলিতে কোনো থাকতে পারবেন না, এবং আপনি কীভাবে আসছেন সেটা দেখা হবে। তো সেখানে আবার খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, 10 বছর বলেছে, সেটা হচ্ছে বেস লাইন। তো বেস লাইন বলে তারা বলছে
এই 10 বছরে যে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য তারা যে একটা টার্গেট করছে সবাইকে 10 বছর থাকতে হবে এমন বিষয়টা না। আমি আবারও বলছি, নতুন প্রস্তাবিত যে এটা আইন, সেটাতে পলিসি, সেটাতে বলছে যে 10 বছর হচ্ছে বেস লাইন, টার্গেট লাইন। কিন্তু তার মানে এটা না যে প্রত্যেককেই 10 বছর সেখানে থাকতে হবে। এটা 3 বছরও কিন্তু পার্মানেন্ট হতে পারে, 7 বছরও পার্মানেন্ট হতে পারে। কিভাবে হবে? তো হওয়ার জন্য তারা কতগুলি ক্রাইটেরিয়া ঠিক করেছে। সেই ক্রাইটেরিয়া কি? 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, কন্ট্রিবিউশন, ক্যারেক্টার এবং রেসিডেন্স। তো এখন মনে করেন আমি ধরি ক্যারেক্টার নিয়ে, আমি আগেই বলেছি ক্লিন রেকর্ড থাকতে হবে, তার বিরুদ্ধে কোনো ঋণ নিয়ে ইত্যাদি নিয়ে, ক্রেডিট কার্ড নিয়ে কোনো ধরনের মামলা মোকদ্দমা, ক্রিমিনাল কেস এগুলো থাকতে পারবে না, অথবা কোনো ধরনের ঋণের বোঝা তার উপর থাকতে পারে না। অথবা তার ক্লিন রেকর্ড, সিভিল ইমিগ্রেশন দুটাইতেই থাকতে হবে, এটা বলছে। সিভিল জাজমেন্ট হলে সেটা তারা বলছে যে এগুলি কোনো কিছু থাকতে পারবে না। তারপরে ইন্টিগ্রেশন, এই সমাজে সে কতটুকু কাজ, তার ইন্টিগ্রেশন কত, সে কি ইংলিশ জানে? সে যদি ইংলিশ জানে তাহলে কী হবে? ভালো ইংলিশ জানলে কী হবে? প্রত্যেকেই জানতে হবে, তবে খুব ভালো ইংলিশ যে জানবে তার কী হবে, এটাতে আসবো আমি। তারপর আসছে কন্ট্রিবিউশন, যে সে কতটুক এই সোসাইটিতে কতটুকু কন্ট্রিবিউট করছে, সে কাজ করছে, আর কতটুক সে ইনকামের মাধ্যমে দেশে কন্ট্রিবিউট করছে, আর ইনকামটা সে পাচ্ছে। যত ইনকাম বেশি পায় তত তো দেশে ট্যাক্স ইন্স্যুরেন্স দিচ্ছে, এটা জাতীয় অর্থনীতিতে যাচ্ছে, দেশের রেভিনিউ যাচ্ছে। এই যে এনএসএস চলছে, আপনার ট্রান্সপোর্ট চলছে, আপনার পুলিশের ব্যবস্থা, দেশের সুরক্ষা, সব কিছুই তো আপনার আইন শৃঙ্খলা সব কিছুই নির্ভর করছে কিন্তু আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়েই তো। কাজে আপনি কতটুকু ট্যাক্স দিচ্ছেন, কত বেশি ট্যাক্স দিচ্ছেন ইনকামের মাধ্যমে, ইনকাম বেশি হলে তো আপনার ট্যাক্স হবে, তো সেইটা অনুযায়ী ওই 10 বছর থেকে কমে আসবে, সুন্দর করে তারা বলছে। I don't agree with the system, I don't agree with the proposal, but there are some beautiness within the system. কারণ একেবারেই ফেলে দেওয়ার মতো না, ফ্লেক্সিবিলিটি তারা রেখেছে। তারা যদিও মনে হতে পারে যে খুবই নিষ্ঠুর, কিন্তু এরপরও কিন্তু অনেকগুলো সিস্টেম রেখেছে। মনে করেন ইন্টিগ্রেশন, তারা বলছে আপনার যদি C1 মনে করেন আপনি সেটেলমেন্ট, আপনি স্কিল ওয়ার্কার আছেন ফর এক্সাম্পল, আপনাকে বললো যে কি আপনার 10 বছর পার্মানেন্ট লাগবে, থাকতে হবে, তাহলে তারা আপনাকে বলবে যে ঠিক আছে, আপনি এই 10 বছরতে যদি কমাতে চান তাহলে আপনাকে কিছু অ্যাকাউন্টিংয়ের ক্যালকুলেশনের মতো করতে হবে। কি? আপনার যদি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে C1 লেভেল থাকে অথবা অ্যাবাভ থাকে, তাহলে আপনি আপনার 1 বছর কমে গেল, তাহলে 9 বছর হয়ে গেল। তারপর তারা বলছে আপনার যদি বেতন 1,25,140 পাউন্ড হয় মিনিমাম 3 বছরের জন্য, এই 10 বছরের মধ্যে, অথবা 10 বছরের মধ্যে না, অ্যাপ্লিকেশন করার আগে 3 বছরের যদি কন্টিনিউয়াস, অথবা 3 বছর যদি আপনার কন্টিনিউয়াস বলছে না, তারা বলছে 3 বছর যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে 7 বছর বাদ দেওয়া হবে। কত 7 বছর? কি মানে 3 বছর পরে পার্মানেন্ট হয়ে যাবেন। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। তারপরে বলছে আপনি যদি 50,270 পাউন্ড যদি আপনার ইনকাম হয় 3 বছর, অর্থাৎ প্রতি বছর 3 বছর করে করে, তাহলে আপনি 5 বছর মাপ পাবেন, অর্থাৎ 5 বছরে আপনার সেটেলমেন্ট হয়ে যাবে যদি আপনার বেতনটা 50,270 পাউন্ড করে আপনি 3 বছর পর্যন্ত ইনকাম করছেন দেখাতে পারেন প্রতি বছর। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা ন্যাশনাল হেলথ সেক্টরে কাজ করছেন, ডক্টর, নার্স, যারা পাবলিক হেলথ সেক্টরে কাজ করছেন, পাবলিক সার্ভিসে করছেন, তারা বলছেন 5 ইয়ার্স কমে যাবে, অর্থাৎ তারা 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট পাবেন। তারপরে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে ইন্টিগ্রেশন কন্ট্রিবিউশনের আন্ডার তারা বলছে যে কমিউনিটিতে যারা ভলেন্টিয়ারিং করছে, অর্থাৎ ভালো কাজ করেছে সমাজে, তাদেরকে কত বছর ডিসকাউন্ট দেওয়া হবে জানেন? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর না, 3 থেকে 5 বছর তার কমে যাবে। অর্থাৎ তার হতে পারে
7 বছর পর পার্মানেন্ট, অথবা তার হতে পারে 5 বছর পরে পার্মানেন্ট, যেটা এখন হয় অধিকাংশ ক্ষেত্রে। এবং ফ্যামিলি রুটে যারা আসছে, মনে করেন যে প্যারেন্ট, চিলড্রেনের প্যারেন্ট অথবা পার্টনার, ওইটা 5 ইয়ার্স থাকছে, ওইটার কোনো সমস্যা থাকছে না। তারপরে মনে করেন আপনার গ্লোবাল ট্যালেন্টের ভিসায় যারা আছে তারা সেভাবে 3 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্স থাকলে তারা 3 বছর পরে পার্মানেন্ট পাবেন। তারপরে আরও কিছু স্পেসিফিক গ্রুপ আছে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সে যারা শিকার, এই ধরনের যারা আছে তাদের ব্যাপারে খুব রিল্যাক্স। তাদের ব্যাপারে এখানে কোনো কিছু বলা হয়নি আপাতত, তবে তারা এখন যেভাবে আছে হয়তো সেভাবেই থাকবেন। আর একটা বিষয় সবাই জানা দরকার, সেটা হচ্ছে পাবলিক ফান্ড বেনিফিট নিলে কিন্তু আপনার রেসিডেন্টশিপ, পার্মানেন্ট রেসিডেন্টশিপ অনেক অনেক দেরি হয়ে যাবে। কতটুকু দেরি হবে? তারা বলছে যদি আপনি পাবলিক ফান্ড নেন 12 বছরের কমে, 12 বছরে আপনি লেস দ্যান 12 মান্থস ডিউরিং দ্য রোড ফর টু সেটেলমেন্ট, অর্থাৎ টোটাল আপনি যদি 10 বছর পরে হিসাব করে দেখা গেল আপনি 12 মাস টোটাল বেনিফিট নিয়েছেন, তাহলে আপনার আরও 5 বছর বেড়ে যাবে, অর্থাৎ আপনাকে 15 বছর অপেক্ষা করতে হবে। এরপরে আপনি যদি 12 মাসের বেশি আপনি যদি সেটা ক্লেম করে থাকেন 10 বছরের মধ্যে, আপনাকে প্লাস 10 ইয়ার্স অর্থাৎ 20 বছর লাগবে পার্মানেন্ট হতে। কাজে এইটা সবাই জানতে হবে। আমি আবারও বলছি, পাবলিক ফান্ডের উপরে তারা খুব স্ট্রিক্ট করছে, এবং পাবলিক ফান্ডের কারণে আপনি সেটেলমেন্ট পাবেন না এটা বলছে, কিন্তু আপনার সেটেলমেন্ট অনেক বেড়ে যাবে সময়। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। দুঃখিত, আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি, আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা একটু তার সাথে কথা বলে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, আসসালামু আলাইকুম, আমি আহমেদ বলছিলাম। আমার মনে হয় দুইটা প্রশ্ন আছে। জি জি বলুন, উনি শুনতে পাচ্ছেন। আমার প্রশ্নটা হলো সিটিজেনশিপ নিয়ে। আমি 24 অক্টোবরে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, গতকালকে ফিঙ্গার দিয়ে এসেছি। বাট আমার প্রথম প্রশ্ন হলো ওইটা কতদিন টাইম লাগে ওইটা রেজাল্ট আসতে, আর দ্বিতীয়টা প্রশ্ন হলো আমি একসময় ওভারস্টেয়ার ছিলাম, সো ওইটা আমি ওই যে হুইশের অ্যাপ্লিকেশন ফর্মের মাঝে যেগুলো আছে ওগুলো আমি জাস্ট এক্সপ্লেইন করছি, এক্সট্রা কোনো কভার লেটার দিই নাই। ওইটা কি আমার কোনো এফেক্ট করবে? আমি কি ওই হুইশের ডিক্লেরেশন চাইছি ওই ফর্মের মাঝে যেগুলো আছে। ওভারস্টে মানে কি আপনি এতে লিগ্যালি আসছেন, ঠিক না? জি, লিগ্যালি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার আর কোনো কোয়েশ্চেন আছে? জি না, থ্যাংক ইউ। আচ্ছা, এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন ইনডিড। এখানে নাম্বার অফ কোয়েশ্চেনটা কি ছিল জানি, বলছে যে কি আপনি তো ন্যাশনালাইজেশন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করেছেন এবং উনি ওনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন। এখন কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? এভারেজ 3 মাসের মধ্যে এটা হয়ে যায়। তবে কোনো কেস কিন্তু সময় লাগে, যদি তারা দেখে যে কোনো ইনভেস্টিগেশন করতে হবে, বিশেষ করে ক্রিমিনাল কোনো ধরনের কেস যদি পেন্ডিং থাকে, কোনো ধরনের আপনার নামের সাথে কারো নামের সাথে মনে করেন মিলে গেছে, হয়তো কোনো একটা ইনভেস্টিগেশন চলছে, অনেক সময় ইন্টারনালি হয়তো এটা বলবে না, কিন্তু এটার জন্য ডিলে হতে পারে। তবে এভারেজ 2-3 মাসের মধ্যে এখন হচ্ছে, হয়তো 4 মাস লাগতে পারে। 6 মাস মধ্যে যদি না হয় তাহলে আপনি ইনকোয়ারি করতে পারেন। আর আপনি এখানে গুড ক্যারেক্টারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে আপনি ওভারস্টেয়ারিং হয়েছিলেন এবং ওভারস্টেয়ার করার কারণে আপনার এটাতে কোনো এফেক্ট আসবে কি না। বর্তমান প্রচলিত যে সিস্টেম সেটাতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু আপনি এসছেন কিন্তু লিগেলি, আপনি ইলিগেলি আসেন নাই। আপনি লিগেলি এসেই কোনো কারণে আপনি হয়তো ওভারস্টে হয়ে গেছেন, এবং সেটা আপনি এক্সপ্লেন করে দিলে ভালো হয়, একটা কভার লেটার না হলেও এক্সট্রা ইনফরমেশনে। আদারওয়াইজ আপনার কোনো সমস্যা হওয়ার আমি কোনো কারণ দেখছি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শকদের আবারও বলছি, টিভি স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি আমি আপনাদের জন্য আবার বলে দিচ্ছি, 0203-515-5788। এই নাম্বারে ফোন করে আপনি সরাসরি ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে কথা বলতে পারবেন। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আলোচনার দর্শক আপনারা ফোন করতে থাকবেন, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। আলোচনার মধ্যেই আমরা আপনাদের ফোনগুলো রিসিভ করব।
তো যে আলোচনায় ছিলাম, আপনি সেটেলমেন্ট নিয়ে আলোচনা করছিলেন এবং পাবলিক ফান্ড হলে সেক্ষেত্রে কি কি হতে পারে সেগুলো নিয়ে আপনি আলোচনা করেছেন। আমাদের দর্শকদের কাছ থেকে আরেকটি প্রশ্ন এসেছে যে যারা আগামী 2-1 বছরের মধ্যে সেটেল হয়ে যাবেন তারা কি নতুন পলিসি বা নতুন আইনের মধ্যে পড়বেন কিনা, তাদের কি হবে? খুবই ক্রুশিয়াল একটা কোয়েশ্চেন। গভর্নমেন্ট বলছে যে 2021 সাল থেকে যারা এই দেশে এসছেন সবাই এই নতুন আইনের মধ্যে পড়বেন। যদিও নতুন আইন এখনও আসেনি, এটা কনসালটেশনের পর্যায়ে এখন আছে। কনসালটেশন শেষ হবে কিন্তু ফেব্রুয়ারি 2026-এ। তারপর রুলটা বানানো হবে, তারপর রুলটা বানানোর পরে এটা পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। দেন ধরে নিলাম আগামী বছরের মাঝামাঝি অথবা মে মাসে অথবা মাঝামাঝি সময়ে এটা পাস হয়ে যেতে পারে। তারপরেও এর মধ্যে আলোচনা হবে, সমালোচনা হবে। এর মধ্যে আলোচনা সমালোচনার অনেক ঝড় উঠেছে। তো এখানে তারা বলছে যে 21 সাল থেকে যারা আসছে তারা এই সিস্টেমের মধ্যে পড়বে। তবে এক্ষেত্রে কীভাবে পড়বে না পড়বে তারা এটা আরও নিশ্চয়ই বিস্তারিত বলবেন। সবসময় একটা ট্রানজিশন থাকে, ট্রানজিশনাল প্রভিশন থাকে। অর্থাৎ একটা ল যখন নতুন আসে তখন আগের ল অনুযায়ী অনেকগুলো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে। অনেকেই এই 1 মাস পরেই হয়তো, এই 1 বছর পরেই হয়তো উনি এত বছর অপেক্ষা করার পরে উনি যেটার উপর এতদিন আশা করেছিলেন ওই লাইনে উনি গিয়ে হয়তো পার্মানেন্ট রেসিডেন্সিপটা পাবেন। অর্থাৎ ওনার স্বপ্নটা এই সময়ে হয়তো সফল হতে যাচ্ছে। সেই সময়ে ওনার সামনে থেকে ওই যে খাবারের প্লেট কেড়ে নেওয়ার মতো যদি সেটা হয়, সেটা অবশ্যই অন্যায় হবে। সেটা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে সমালোচনা হবে। কনসালটেশনের সুযোগ দিয়েছে আপনি, আমি, আমরা সবাই কিন্তু কনসালটেশনে অনলাইনে আমরা মতামত দিতে পারি যে এইগুলো অন্যায় হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা অন্যায় হবে এবং আপনারা সবাই এইটাতে ক্যাম্পেইনে করতে পারেন যে আপনারা আপনাদের মতামত দিয়ে এটা বলতে পারেন যে যারা অলরেডি আছে তাদের জন্য ওই সিস্টেম করানো হয়। তারপরে 10 বছর এটার অনেক বেশি হয়ে যাবে, এটা কমানো 15-20 বছর যেগুলি বলছে পাবলিক ফান্ডের ব্যাপারে এগুলো আপনি চান না, আপনারা বলতে পারেন। যেমন অনেকে কিন্তু বাধ্য হয়ে পাবলিক ফান্ড ক্লেম করতে হয়, কারণ অনেকে বাচ্চা নিয়ে এই বিভিন্ন সমস্যা থাকে। অনেকে চাকরি বাকরি করেন, মনে করেন এটা ভালো কাজ করছেন, কিন্তু হঠাৎ করে রিডান্ডেন্ট হয়ে গেলেন, হঠাৎ করে তার কোম্পানি বন্ধ হয়ে গেল। উনি কি হঠাৎ করে একটা কাজ পাবেন? ওনাকে তো, উনি কি হোমলেস হয়ে যাবেন? উনি কি রাস্তায় বসে যাবেন? উনি বাচ্চাদেরকে কিভাবে ফিডিং করবেন? উনি নিজে কীভাবে চলবেন? অনেক সমস্যা হতে পারে। সেখানে পাবলিক ফান্ড হয়তো যে বর্তমান যে সুযোগটা আছে পাবলিক ফান্ডের কন্ডিশনে তারা চেঞ্জ করতে পারে, যেমন প্রাইভেট লাইফে যারা পায়, তো তারা কি পাবলিক ফান্ড কি পাবে না? তো এখন কথা হচ্ছে ওয়ার্ক পারমিট যারা আছে, স্টুডেন্ট ভিসা যারা আছে, গ্লোবাল ট্যালেন্ট ভিসা যারা আছে, কিংবা অন্যান্য ভিসা যারা আছে তারা তো পারেই না। তবে প্রাইভেট লাইফ রুটে যারা আছে তারা তো অবশ্যই ক্লেম করতে পারে, তাদের যদি কন্ডিশন দেওয়া হয়, অথবা কন্ডিশন যদি তারা নো পাবলিক ফান্ডস যদি হয় তারপরেও তারা চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করে অনেক সময় তারা পায়, যদি তাদের চিলড্রেন থাকে অথবা তিনি সিঙ্গেলও হন, তারপরও যদি ওনার কোনো সেরকম কম্পেলিং সিচুয়েশন থাকে, এটা হয়। তা এগুলি আপনার কনসালটেশন অবশ্যই আপনার মতামত দিবেন। তবে আমি এ পর্যন্ত তারা ভাব দেখাচ্ছে হোম অফিস এইটাই যে রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ আগেরগুলোকেও তারা সেখানে ফেলবেন। তবে সেটা ল না আসা পর্যন্ত কিছু বলা যাবে না, অথবা কনসালটেশন না আগানো পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। শুধু এইটুকু বলবো যে ওইটা অবশ্যই অন্যায় হয়ে থাকবে। অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করলেন আপনি। দর্শক, এবারে সময় হয়ে গেছে একটা বিরতির। নতুন ইমিগ্রেশন পলিসি নিয়ে আপডেট এবং এই সংক্রান্ত আপনাদের প্রশ্ন নিয়ে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার আমরা সাথেই আছি। কিন্তু এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসবো আইওন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠান নিয়ে। সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন রকম আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, আপডেট জানিয়ে থাকি। ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার সরাসরি আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, উনি সেগুলোর জবাব দিয়ে থাকবেন। তো এতক্ষণ যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক যারা এইমাত্র জয়েন করলেন তাদেরকে জানাচ্ছি যে টিভি স্ক্রিনে আপনারা একটা নাম্বার দেখতে পাবেন, আমি বলে দিচ্ছি 0203-515-5788। এই নাম্বারে ফোন করে আপনি সরাসরি আপনার ইমিগ্রেশন বা অন্যান্য যে কোনো আইনি সমস্যা বা আইনি পরামর্শ আপনি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছ থেকে নিতে পারেন। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন আপডেট নিয়ে, রিসেন্ট যে পলিসি এসেছে, প্রস্তাবিত পলিসি, সেটার বিভিন্ন দিক নিয়ে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আলোচনা করছিলেন। আমাদের দর্শকদের কাছ থেকে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি, তো তার মধ্যে একটি প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে এখন যাব, যেটি আপনিও আলোচনা করছিলেন যে স্যালারি নিয়ে, ইনকাম নিয়ে আপনি বলেছিলেন যে ইনকাম যদি কারো 50,000-এর উপরে না থাকে তাহলে আইএলআর এর ক্ষেত্রে সে ডিসকাউন্ট পাচ্ছে না। আর তাহলে যাদের ইনকাম 25,000 বা 30,000 বা এর কম, তাহলে তারা কি কখনোই কোয়ালিফাই করবে না? তাদের জন্য কি, সেটা যদি একটু বিস্তারিত বলতেন। একটা বিষয় বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র ইমিগ্রেশন লর মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে ক্রাইম, সিভিল ম্যাটারও আপনি প্রশ্ন করতে পারেন, ফ্যামিলি ম্যাটারও প্রশ্ন করতে পারেন, আপনারা হিউম্যান রাইটস নিয়ে প্রশ্ন করতে পারেন, জুডিশিয়ারি রিভিউ প্রশ্ন করতে পারেন। আমি দুঃখিত, আমি আবার একটু ইন্টারাপ্ট করছি। প্রশ্নের উত্তরটি আমি নেওয়ার আগে একজন দর্শক আছেন, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শফিকুল আলম, কুরাইন পান্ডি থেকে। স্যারকে আমি সালাম দেই, শুনতেছেন? জি জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনি বলুন। জি স্যার, আমার প্রশ্ন হইল ল জাস্টিস অফ দ্য ল। আমি 2006 অ্যাবাউট আমি আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ড হেইগো বাংলা ভাষায় লেটার লেখছি, তারা ইংরেজিতে আমার উত্তর দিয়া খুশি হচ্ছেন। আমি খুশি হয়েছি কোর্টের উপরে। 2005 ও 27 জানুয়ারি ব্রিটিশ রয়্যাল কোর্ট অফ জাস্টিসও আমি ওই বাংলাতে চিঠি লিখছি। কিন্তু আপনাকে প্রশ্ন করেই শুনেন, আপনি কি ব্যাপারে বলছেন, কি সমস্যা কি? আমি বিচার পাইছি দুইটা কোর্ট। কিসের বিচার? মনে যদি একটা দেশের কোর্টে কোর্ট রিট করে যে একজন মানুষ গুম আছে, সাবেক প্রধানমন্ত্রী, কি দেশে। দুঃখিত দর্শক, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি চেষ্টা করুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার কথা বলবো। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে ইনকাম নিয়ে। আপনি এটা বলেছিলেন যে বিভিন্ন রকম ইনকামের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আইএলআর এর ক্ষেত্রে ডিসকাউন্ট পেতে পারে বা পাবে না। তো আমার প্রশ্নটি হচ্ছে, আমার দর্শকের প্রশ্নটি হচ্ছে যে কারো যদি ইনকাম 25,000 বা 30,000 বা তার কম হয়, তারা কি কখনো কোয়ালিফাই করবে কিনা? করবে, কিন্তু অন্যান্য ক্রাইটেরিয়াগুলো মিট করলে তারা করবে। এখানে বলছে যে আপনি অন্যান্য ক্রাইটেরিয়া ইংলিশ দিয়ে কমবে, বিভিন্নভাবে কমবে, কোনো ক্ষেত্রে বাড়বে, আমি আগেই বলেছি। তবে ইনকামের ব্যাপারে তারা এগুলি বলেছে, 50,000 পাউন্ডে যেটা বলছে এটা, বা 1,25,000 পাউন্ডে এটার কারণে কমবে। অন্যগুলি তারা কোনো ইন্ডিকেশন দেয়নি। কাজেই কনসালটেশনের মাধ্যমে কোনো আরও কিছু করে কি না, উই ডোন্ট নো। বাট এট দ্য মোমেন্ট তাদের কনসালটেশন পেপারে অন্য কোনো ইনকামের কথা নেই। এই দুইটা কথায় বলা আছে, এবং এগুলির জন্য ভালো ডিসকাউন্টও দিচ্ছে তারা, 5 ইয়ার্স এবং 7 ইয়ার্স করে দিচ্ছে। এখন যদি মনে করেন কারো যদি 30,000 ইনকাম হয়, তাকে যদি আর 2 বছরও যদি ডিসকাউন্ট দেওয়া হয়, 3 বছর ডিসকাউন্ট দেওয়া হয়, ইট কুড বি রিজনেবল। বাট এখন ডিপেন্ড করে, আপনারা আপনাদের মতামত দর্শকরা জানাতে পারেন। এবং এই দেশে আপনি থাকেন, এই দেশের পার্মানেন্ট, এই দেশের ব্রিটিশ সিটিজেন হিসাবে আপনার সে আছে, আপনি অনলাইনে মতামত দিতে পারেন, সেটাও অবশ্যই। তাহলে এইসব বিভিন্ন ধরনের ইনকামগুলো তারা যুক্ত করতে পারে, হয়তো কিছু টাইম তারা সেখানেও কনসেশন দিতে পারে। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার শুনতে পাচ্ছেন। জি জি, আমার বাতিজা একটা 2006 আইছিল উদ্দেশ্য ওয়ার্ক পারমিটে। তো ইয়ে গেছেন না দেশ, তারপরে অবাস্ত হয়ে গেছেন, তো এবার দৌড়াও হয়েছে, তো হওয়ার বাদে তারা ছাড়ি দিছে। ওখন 20 বছর হয়েছে না, এখনো সামান্য বাকি আছে। ওখানে আমি কোন ইয়ে করতাম পারি?
যে ওই লটা আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং যখন 20 বছর হবে তখন অ্যাপ্লিকেশন করতে পারেন। 20 বছর হওয়ার আগে থেকেই আপনি প্রিপারেশন নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এবং সেখানে প্রয়োজনে আপনি লয়ারের হেল্প নিতে পারেন। লয়ারের হেল্প নেওয়া ভালো, কারণ 20 বছরের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু কঠিন আছে। এটা সমস্ত 20 বছরের এভিডেন্সগুলো দিতে হয়, সাজিয়ে গুছিয়ে দিতে হয়, সাবমিশন দিতে হয়, এবং এটা ভালোভাবে অ্যাপ্লিকেশনটা করা উচিত। আপনি 20 বছর হওয়ার 28 দিন আগেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা কোনো অসুবিধা নাই। অর্থাৎ যেদিন লাস্ট ডে 20 বছর যেদিন হবে তার 28 দিন মধ্যেও আপনি এটা আগেও তো করতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা পরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আগেভাগে একটু অ্যাডভাইস নিয়ে এটা প্রিপারেশনটা দরকার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আশা করি দর্শক আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনি আপনার দিক নির্দেশনা পেয়েছেন। অনেক ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফেরত আসবো যে আপনি আইল্যান্ডের ক্ষেত্রে ভলেন্টারি ওয়ার্কের কথা বলেছিলেন যে সোসাইটিতে কন্ট্রিবিউট করবে। তো কি ধরনের ভলেন্টারি ওয়ার্ক করতে হবে তা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন। ওয়েল, ভলেন্টারি ওয়ার্ক বলতে মানবিক কাজ, যেটা কমিউনিটির লাভ হবে, কমিউনিটিতে দীর্ঘ সময় ধরে কাজ করছে, এই ধরনের লং টাইম ধরে ডেভোটেডলি কাজ করছে, এটা কোনো বেতনের বিনিময়ে না, স্যালারি এমপ্লয়মেন্ট হিসেবে। যে একজন ডাক্তার কিংবা একজন নার্স সেবা করছেন, কিংবা একজন চ্যারিটি ওয়ার্কার, উনি একটা বেতনভুক্ত কর্মচারী হিসেবে একটা চ্যারিটির জন্য কাজ করছেন, সেরকম না। ওইটা বেতন ছাড়া ভলেন্টারি কাজ হতে হবে, এবং সেটা সমাজের উন্নয়নের জন্য, সমাজের স্বার্থে, ব্রিটিশ সোসাইটির স্বার্থে কাজ করেছেন, সেরকম কিছু হতে হবে। এবং এগুলো নিয়ে তারা আরও বিস্তারিত দেবে। কিন্তু কমিউনিটি ওয়ার্কের এখানে কোনো ফাইনাল যে মানে কোনো কিছু আমরা এখনও বলতে পারছি না। তবে মেইনলি তারা বলছে যে আপনি কমিউনিটির জন্য কাজ করবেন, এবং এর মাধ্যমে আপনি কিছু এটাকে নিঃসন্দেহে আমরা একটা ভালো দিক বলতে পারি। অবশ্যই কমিউনিটি ওয়ার্কের জন্য ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 বছর না, এটা 3 থেকে 5 বছর পর্যন্ত কমিউনিটি ওয়ার্কের জন্য টাইমটা পাচ্ছেন। এটা খুবই একটা ভালো সুযোগ। এবং volunteering in any activity that involves spending time unpaid doing something that aims to benefit someone else other than the close relatives or friends or close friends, the community or the environment or the poribesh community ইত্যাদির জন্য। And volunteering can be formal and organized by organization or informal within the communities. It should always be a free choice made by the person giving up their time. So কাজেই এটা ওয়াইডার কমিউনিটি এটা বেনিফিটেড হয়েছে আপনার কন্ট্রিবিউশনের কারণে। এইগুলি যদি আপনি করতে পারেন তাহলে সেখানে একটা বিরাট একটা সুযোগ আপনি পাচ্ছেন। কাজে আমি মনে করি যে কমিউনিটি বেসড যেসব অর্গানাইজেশন আছে যারা মানবিক সেবা করে, তাদের সাথে কাজ করাটা হয়ে যাবে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আরেকটি কোয়েশ্চেন আমাদের দর্শকরা ওনারা প্রায় করে থাকছেন, সেটি হচ্ছে যে যারা নর্মালি বা 10 ইয়ার রুটে লফুল রেসিডেন্সি পাবেন মনে করছেন বা আশা করছেন, তারা নতুন এই পলিসির আন্ডারে পড়বেন কিনা বা তাদের জন্য কি নতুন রুলে কি আসবে সেটি যদি একটু আলোচনা করতেন। যে প্রশ্নটা আমি দর্শকদের বোঝার জন্য আবার বলছি যে অবশ্যই আপনারা এর মধ্যে আপনারা প্রশ্ন করবেন, স্ক্রিনে নাম্বার দেখছেন, আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেব। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমরা প্রথম থেকে যেটা করছি, কতবারও করছি, এই ইনফরমেশনগুলো আপনাদের বোঝা দরকার, না হলে আপনারা কনফিউজড হয়ে যাবেন এবং আপনারা হতাশ হয়ে যাবেন। অনেকেই অনেক ভয়ের মধ্যে আছেন যে কি হচ্ছে না হচ্ছে। তবে রাতারাতি কিছু হচ্ছে না, এই মুহূর্তে কিছু হচ্ছে না, আপনি সময় পাবেন বোঝার জন্য, কনসালটেশন হবে। ঢালাওভাবে যে একেবারে সব উল্টাপাল্টা হয়ে যাবে জিনিসটা এমন না, কিছু সুযোগ থাকবে। তো এখন মনে করেন 10 ইয়ার্স লং রেসিডেন্সের কথা বলা হচ্ছে। দুইটা জিনিস আমরা লং রেসিডেন্সে জানি 10 ইয়ার্স। একটা হচ্ছে প্রাইভেট লাইফে আন্ডারে পায়, কোর পার্টনার আছে, হয়তো ক্রাইটেরিয়া মিট করতে পারছে না, ইনকাম এনাফ নাই, অথবা উনি লিগেলি আসেন নাই, অথবা উনি হয়তো ইংলিশ পাস করতে পারছেন না, বিভিন্ন কারণে হয়তো তার 10 বছরের রুটে চলে গেছেন, হয়তো 5 বছরের রুটে উনি পান নাই, অথবা উনি এই দেশে অনেকদিন থাকার পরে হয়তো 10 ইয়ার্স রুটে
হয়তো ওনাকে দিয়ে দিয়েছে, অথবা বিভিন্ন কারণে 10 ইয়ার্স রুটে দিয়েছে, যে 10 ইয়ার্স আড়াই বছর পর এটা এক্সটেনশন করতে হবে। এক্সটেনশন করার পরে 10 বছরে গিয়ে পার্মানেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে। আরেকটা সেটেলমেন্ট আছে, সেটা হচ্ছে এই দেশে যদি আপনি কোনো না কোনোভাবে 10 বছর পর্যন্ত আইনগতভাবে থাকতে পারেন, আইনিভাবে, অর্থাৎ আপনি যে এখানে 10 বছর থেকেছেন লফুল রেসিডেন্স হতে হবে, অর্থাৎ 10 বছর পর্যন্ত আপনাকে বেআইনি কোনো ধরনের থাকতে পারে, এর মধ্যে আইনগতভাবে থাকতে হবে, এবং সেখানে কোনো ব্রেক থাকতে পারবে না। ব্রেক থাকলে কোন কোন ক্ষেত্রে ব্রেকটা হবে, দেশের বাইরে গেলেন সেটা কতদিন থাকতে পারবেন সেটার একটা ক্রাইটেরিয়া আছে। আপনি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবেন না, সেটার একটা ক্রাইটেরিয়া আছে। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে, লাইফ ইন্ডিকে টেস্ট পাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি ক্রাইটেরিয়া। যেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তখনই আপনি, এখানে কোনো ইনকামের কোনো দরকার নেই, আপনি 10 বছর পরে আপনি পার্মানেন্ট হতে পারবেন। কাজেই ওই যে আবার প্রাইভেট লাইফের রুটে যারা থাকে তারা কিন্তু 10 বছর পরে প্রাইভেট লাইফ রুটেও অ্যাপ্লিকেশন করতে পারে, অথবা 10 বছর লফুল রেসিডেন্সও করতে পারে, যদি তারা কোনো এর মধ্যে ওভারস্টেয়ার না হয়ে থাকেন, যেটার এই রুল ফুলফিল করবে। কাজে এখানে 10 ইয়ার্স রুটটার মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু অ্যাপ্লিকেশন করে তারা স্থায়ী হচ্ছেন এই দেশে। কিন্তু নতুন রুলটা যদি আপনি গভীরভাবে পড়েন, নতুন যে প্রস্তাবটা যদি পড়েন, তাহলে দেখবেন যে কি এই রুট দুইটা থাকার এখানে কোনো সুযোগ থাকবে না। কারণ 10 বছর হবে বেজ লাইন, এবং 10 বছরে আপনি আগেও পেতে পারেন, 10 বছর পরেও পেতে পারেন। আপনাকে প্রাইভেট লাইফের দিক আর যেটে দিক, কিন্তু আপনাকে ওই যে ক্রাইটেরিয়া মিট করতে হবে। এই 4টা ক্রাইটেরিয়ার কথা বললাম, ইন্টিগ্রেশন, কন্ট্রিবিউশন, আপনার তারপরে ক্যারেক্টার যেগুলি বললাম, এবং রেসিডেন্স, এই 4টা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে অ্যাসেস করা হবে। এগুলি মিট করতে হবে। এগুলি মিট করলে যে আপনাকে দেবে আবার এমন কোনো গ্যারান্টি নাই। এর বাইরেও আপনাকে কতগুলো জিনিস মিট করতে হবে, যেমন এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি কথা বললাম, গুড ক্যারেক্টারের কথা তো আগে বলেছি। এখানে কাজে এখানের মধ্যে 10 বছরের যে লং রেসিডেন্সের বিষয়টা, সেটা থাকার কোনো স্কোপ থাকবে না খুব সম্ভবত, এবং সেটা ওই 10 বছর বেজ লাইনে সবগুলো একমাত্র ফ্যামিলি রুটের মেইন অ্যাপ্লিকেশন ছাড়া, অ্যাসাইলাম সিকার ছাড়া, বাকিগুলোকে এই নতুন লর মধ্যে, এটার মধ্যে তারা বিবেচনা করবে। তো কাজেই এখানে এই 10 বছরের বেজ লাইন যখন থাকবে, তখন আপনি যদি কোনো ধরনের পাবলিক ফান্ড ক্লেম করেন অটোমেটিক, তখন তো আর 10 বছর আপনি লিগেলি থাকলেও আপনার টাইমটা তখন বেড়ে যাবে। আপনি 10 বছরের মধ্যে যদি আপনি 3 বছরের ইনকাম দেখাতে পারেন, তখন এটা কমে যাবে। এটাই তো তারা বলছে অ্যাট দ্য মোমেন্ট। যখন রুলটা আসবে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সব কিছুই, তখন আমরা আরও পরিষ্কার করে বলতে পারবো। তবে অ্যাট দ্য মোমেন্ট ওই যে 10 বছর লং রেসিডেন্স কিংবা ইত্যাদি ইত্যাদিগুলি থাকার সম্ভাবনা কম। তবে আমি বলবো সবাইকে যে যারা মনে করেন যে কি ক্রাইটেরিয়া মিট করে ফেলেছেন, অথবা আগামী 2-3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, অথবা 6 মাসের মধ্যে তারা মিট করছেন, তাদের আর দেরি করা উচিত হবে। তারা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখেন, যাতে করে নতুন আইনটা আসার আগেই আপনি যেন অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আপনি এই ব্যাপারে কোনো ডিলে করবেন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি যদি লাগে, আপনার অবশ্যই লাগবে, 2 রুটে কিন্তু লাগে। আপনি এগুলি সব রেডি করে আপনি লাইফ ইন ইউকে টেস্ট পাস করার এটাও করে ফেলেন, অন্যান্য কোনো ঝামেলা থাকলে সেটাও ঠিক করে ফেলেন, লিগ্যাল অ্যাডভাইস নেন, এবং প্রিপারেশন নিয়ে আপনি ওইটা নতুন ল আসার আগে আপনাকে করতে হবে। আমরা এই যে টেলিভিশনের প্রোগ্রামগুলি করছি, এই প্রোগ্রামের মাধ্যমে এইটাই তো আপনাদেরকে আপডেট দিচ্ছি। আপনারা সতর্ক হচ্ছেন, আপনারা সেভাবে ব্যবস্থা নিচ্ছেন, আর আগামীতেও আপনাদেরকে আমরা আপডেট দিতে পারবো কখন থেকে কোন আইনটা বলবৎ হচ্ছে, ইফেক্টিভ হচ্ছে, অথবা ইংলিশে বলা হয় ওয়াইল উইল ইট কামিং টু ফোর্স। কাজে ওই সময় অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারবেন। আপনি নিজেও মিডিয়াতে চোখ কান খোলা রাখবেন, এটা আশা রাখি। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত আলোচনা করলেন। দর্শক, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। এর মধ্যে যদি আপনারা ফোন করতে চান, আমরা চেষ্টা করব আপনাদের সেই ফোনগুলো নেওয়ার এবং আপনাদের সাথে আপনাদেরকে আইনি পরামর্শ দেওয়ার। আমি আবারও বলে দিচ্ছি, টিভি স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন, আর নাম্বারটি হচ্ছে 0203-515-5788। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি কথা বলতে পারেন। আমরা আপডেট এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের দর্শকদের কাছ থেকে এই বিষয়টি নিয়ে আপনি আগে অনেকবার আলোচনা করেছেন, কিন্তু ঘুরে ফিরে আমার মনে হয় দর্শকরা আবারও এই প্রশ্নটি
প্রশ্নটি করছেন যে যারা অ্যাসাইলামের ক্ষেত্রে সেটেলমেন্ট অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদের ক্ষেত্রে কত বছর, সেটা নিয়ে যদিও আপনি অলরেডি বলেছেন, এবং তারা বলেছে যে যেসব সুবিধাগুলো তারা এখন পাচ্ছে, রাইট টু ওয়ার্ক একটা সময় পরে, তো এই সব ফ্যাসিলিটিসগুলো তারা পাবেন কি না তারা জানতে চাচ্ছেন। অ্যাসাইলাম সিকারদের তো রাইট টু ওয়ার্ক, তো যারা অ্যাসাইলাম পেয়ে যায় তাদের ব্যাপারে তো কোনো সমস্যা নেই, তারা দে ক্যান ওয়ার্ক ইন এনি সেক্টর। যারা অ্যাসাইলাম বিভিন্ন ক্যাটাগরি থেকে সুইচ করে আসেন, যেমন স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট থেকে, তারা ওই আগের কন্ডিশনটা রাখে, যদি তার অ্যাপ্লিকেশনটা ভিসা পার হওয়ার আগে করা হয় সেই অনুযায়ী তারা কাজের রাইটটা থাকে। আরটা হচ্ছে যাদের ডিসিশনটা 1 বছরের মধ্যে হয় না, রিজলভ হয় না, তারাও কাজ করতে পারেন, কিন্তু কাজের কতগুলি ক্রাইটেরিয়া লিমিট করে দেওয়া হয়েছে, ইচ্ছা করে সব কাজে তারা করতে পারেন না, কাজে ওই রাইট থাকছে। আর অ্যাসাইলাম পাওয়ার পরে অথবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন পাওয়ার পরে তার যে কাজের রাইট এইটাও থাকছে, তার বেনিফিটের রাইট এটাও থাকছে, এইসব ব্যাপারে কোনো সমস্যা নেই। তারা বলছে যে কি 20 বছর আগে তারা দেবে না, তা কাদেরকে দেবে না? এখন যারা অ্যাসাইলাম অলরেডি 5 বছরের ভিত্তিতে পেয়ে গেছে, আর 1 বছর পর, 6 মাস পর, 2 বছর পর কিংবা 3 বছর পর তারা পার্মানেন্ট পেয়ে যাবেন, যদি তারা সব ঠিক থাকে, তাদের দেশের অবস্থা পরিবর্তিত না হয়, তার ব্যক্তিগত অবস্থা যদি ঠিক থাকে আগের মতোই, অর্থাৎ দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট চেঞ্জ অফ হিজ পার্সোনাল সার্কমস্টেন্সেস অফ দ্য কান্ট্রি সার্কমস্টেন্স, তাহলে তারা নর্মালি 5 বছর পরে পায় অ্যাট দ্য মোমেন্ট। এখন ধরেন যারা 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 এই 20 বছরের সিস্টেমটা যারা যেটা করছে, এটা তো যারা অলরেডি অ্যাসাইলাম পেয়ে গেছে তাদেরকে কি করে ইনক্লুড করবে? কারণ সেটা তো আইনের লেজিটিমেট এক্সপেকটেশন বলে একটা কথা আছে, যে আইনগতভাবে যে আশা দেওয়া হয়েছে যে 5 বছর পরে, ওখানে লেটার দিয়ে বলা হয় যে 5 বছর পরে তুমি সেটেল করতে পারবে এই দেশে, সেটা কি করে চেঞ্জ করবে? ইট ডাজন্ট মেক সেন্স টু মি। কারণ সেটা হবে আনলফুল। হাইলি স্কিল মাইগ্রেশন নিয়ে আমরা তখন কাজ করেছিলাম 2006-7 সালে, তখন মামলা হয়েছিল অনেকগুলো, আমরা অনেকগুলো কেস উইন করেছিলাম কোর্টে গিয়ে, এবং পরবর্তীতে এই অন্যায়ের বিরুদ্ধে যে তারা নিয়ম চেঞ্জ করেছিল, এই দেশে মানুষ হাজার হাজার মানুষকে আনার পরে যারা হাইলি স্কিল্ড হিসাবে উচ্চ দক্ষ লোকজন এখানে আসছিল, এসে তারা যখন কাজকর্ম করছিল হঠাৎ করে বলে যে না, তোমরা এক্সটেনশন পেতে হলে তোমাদেরকে 35,000 পাউন্ড করে বেতন দেখাতে হবে। হঠাৎ করে এই নিয়ম যখন, অথবা ইনকাম দেখাতে হবে, এই নিয়ম যখন করলো, তখন হাজার হাজার হাইলি স্কিল মাইগ্রেন্ট তার দেশে ফিরে যেতে বাধ্য হলো। পরবর্তীতে হাইকোর্টের একটা জাজমেন্টের কারণে সব ঠিক হলো। অনেকে এটা বললো যে সরকারি এই নীতিটা মধ্যে আপনাকে আবার থামাচ্ছি, অত্যন্ত দুঃখিত, একজন দর্শক আছেন, আমি দর্শকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি ওয়ার্ল্ড অফ ম্যানচেস্টার থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আমার এখন 65 বছর বয়স হয়েছে। জি, আমি ব্রিটিশ আমলাকে ছাড়তাম, আপনার লাইনটা খুব কেটে কেটে আসছে, বুঝছেন? জি, আমরা আপনার বয়সটা বুঝতে পেরেছি 65, এবং আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এতখানি বুঝতে পেরেছি। এরপরে শুনতে পাইনি দর্শক, আপনি কি আরেকবার চেষ্টা করবেন? জি, আমি 2008-এ ইতিহাসও আসছি। জি জি, 2008-এ আসছি। আমার বাচ্চা কাচ্চা সব ব্রিটিশ, আমার ওয়াইফও ব্রিটিশ, খালি আমি ব্রিটিশ হইতাম পারছি না, আমি ইংলিশ পারি না, খালি ব্রিটিশ হইতাম পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এই আপনার ওয়াইফ তো ব্রিটিশ সিটিজেন না? জি জি। আপনি গত 3 বছর এখানে ছিলেন সব সময়? আমি দেশও যাই, গেলে 3 মাস থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, গত 1 বছর আপনি দেশের বাইরে ছিলেন? জি, গত বছর কতদিন বাইরে ছিলেন? 4 মাস ছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তো 4 মাস ছিলেন, সরি, দাঁড়ান। গত 12 মাসের মধ্যে যদি আপনি 90 দিনের বেশি থাকেন টোটাল, তাহলে একটু ওয়েট করতে হবে আপনাকে। আর অথবা আপনি যদি বলেন যে আপনি যদি কালকে অ্যাপ্লিকেশন করেন, মনে করেন আপনি গত 1 বছর যদি 90 দিনের বাইরে না থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি 90 দিনের বাইরেও থাকেন তারপরেও তারা দিতে পারে, কিন্তু এটার জন্য আপনাকে গ্রাউন্ড দিতে হবে, কারণ দিতে হবে কেন 1 মাস বেশি ছিলেন। যেহেতু আপনি 2008 সাল থেকে আছেন, তারা হয়তো এটা 1 মাস হয়তো এটা চিন্তা করতে পারে, এটা দিয়ে দিতে পারে। তবে
আপনি যেহেতু বলছেন যে কি গত বছর গেছেন, তো গত বছর গেলে তো এটা তো গত বছরের কথা, 11 মাস আগের কথা। তো 11 মাস আগে তাহলে আরেকটু আপনি এটা টাইমটা হিসাব করে এটা বলতে হবে। হয়তো এখন অ্যাপ্লিকেশনটা করলে হয়তো 90 দিন, যদি ওই ক্রাইটেরিয়া যে 90 দিনের বাইরে যদি না থাকেন গত 12 মাস, সেইটাই হিসাবের মধ্যে যদি ফেলা যায় তাহলে আপনি এখন অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো লাগছে না এখানে, আপনি 65 বছর, আপনি আপনার লাইফ ইন দি ইউকে টেস্ট আপনার জন্য লাগবে না, আপনার সুখবর এটা। ঠিক আছে, আপনি আর দেরি করবেন না, আপনি অ্যাপ্লিকেশন করে দিন ইনশাআল্লাহ। তবে ওই শুধু ওই 12 মাসে এই হিসাবটা করে নিতে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে আপনার ফোনের জন্য। আশা করি আপনি আপনার অ্যাডভাইসটি পেয়েছেন ব্যারিস্টার মনির হোসেনের কাছ থেকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের অনেক জিজ্ঞাসা আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর আমরা আজকে দিতে পারিনি। তবে আপনার আলোচনা থেকে আশা করি যে দর্শক একটি দিক নির্দেশনা পেয়েছে। একেবারে অনুষ্ঠানের শেষে আপনি যদি নতুন এই প্রপোজড যে নীতিমালা এসেছে তার আলোকে আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। যারা আমাদের এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা এবং গত সপ্তাহের অনুষ্ঠানটা কিংবা এর আগের সপ্তাহের অনুষ্ঠানটা যারা দেখতে পারেননি, তারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন, অথবা আইএন টিভিতে যে ফেসবুক পেজ আছে সেটাতে দেখতে পারেন। আমার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ আছে, সেখানেও দেখতে পারেন। গিয়ে আপনারা এগুলো হয়তো আপনারা পেয়ে যাবেন যে আমরা কি বলেছি। আর আজকেরটাতে আমরা সামারাইজ করেছি, সারসংক্ষেপ দিয়েছি গত দুটো প্রোগ্রামে আমরা কি আলোচনা করেছি। এবং এই আজকের প্রোগ্রামটা যদি আপনি অন্তত দেখেন, একটু রিওয়াইন্ড করে, যারা দেখতে পারেননি আজকের অনুষ্ঠান তারা অবশ্যই দেখবেন। আর কালকে তো আবার দুপুরে এটা কিন্তু রিপিট হবে অনুষ্ঠানটা আইএন টিভিতে, আপনারা দেখবেন এই আশা রাখি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মনির হোসেন আপনাকে। আপনি স্টুডিওতে এসেছেন এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সরাসরি আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখেছেন, প্রশ্ন করেছেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।